আজ আমরা জানবো যে তোমার উদ্ভিদের আমরা পরিবহন চ্যাপ্টার যে পড়ছিলাম, উদ্ভিদের পরিবহন চ্যাপ্টারের মধ্যে যে বাষ্পমোচনের পত্ররন্ধ্রের ভূমিকা সম্পর্কে আজকে জানবো। আমরা আগে জেনেছি যে উদ্ভিদের বাষ্পমোচন তোমার বেশিরভাগটাই পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে। সেই পত্ররন্ধ্র এবার আমরা জানবো পত্ররন্ধ্রের গঠন কেমন, কীভাবে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয় সে সম্পর্কে জানবো। প্রথমে জানবো যে পত্ররন্ধ্রের অবস্থান কোথায়, পত্ররন্ধ্র কোথায় অবস্থান করে। ফার্স্ট আমরা জানবো পত্ররন্ধ্রের অবস্থান। পাতায় যে পত্ররন্ধ্র অবস্থান করে, কোথায় অবস্থান করে সেটা জানবো। সাধারণত গুপ্তবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদের তোমার পাতার নিম্নত্বকে বেশি এবং ঊর্ধ্বত্বকে কম সংখ্যক তোমার পত্ররন্ধ্র থাকে। তোমার গুপ্তবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদের তোমার কি হচ্ছে, পাতার নিম্নত্বকে তোমার বেশি থাকে এবং ঊর্ধ্বত্বকে কম সংখ্যক কি হচ্ছে তোমার পত্ররন্ধ্র থাকে। আর একবীজপত্রী উদ্ভিদের পাতার কি হচ্ছে, ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বকে প্রায় সমান সংখ্যক তোমার পত্ররন্ধ্র থাকে। তোমার সবুজত্বক উদ্ভিদের পাতা ছাড়াও কি হচ্ছে তোমার নরম সবুজ কাণ্ডের ত্বকে, বীতি বা ফলের ত্বকেও তোমার পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। তবে কিছু তোমার কিছু উদ্ভিদের ক্ষেত্রে তোমার নিবেশিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। নিবেশিত পত্ররন্ধ্র কি, এটা মনে রাখবার সময় দেয়, নিবেশ বা শর্ট কোশ্চেনে আসে কাদের ক্ষেত্রে তোমার নিবেশিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। নিবেশিত পত্ররন্ধ্র, নিবেশিত পত্ররন্ধ্র হচ্ছে তোমার অধিকাংশ ক্ষেত্রে তোমার পত্ররন্ধ্র তার সন্নিহিত ত্বককোষগুলির সঙ্গে একই তলে থাকে, তবে কোনো ক্ষেত্রে ত্বককোষগুলির সামান্য উপরে বা নিচে এই পত্ররন্ধ্রগুলো যখন অবস্থান করে, এই পত্ররন্ধ্রকে আমরা বলবো কি তোমার নিবেশিত পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র যখন তার সন্নিহিত ত্বককোষগুলোর সঙ্গে একই সমতলে থাকে, কখনো কখনো ত্বককোষগুলোর উপরে বা নিচে এই পত্ররন্ধ্রগুলো অবস্থান করে, তাকে বলা হচ্ছে তোমার কি নিবেশিত পত্ররন্ধ্র। নিবেশিত পত্ররন্ধ্র থাকার কারণ কি, নিবেশিত পত্ররন্ধ্র তোমার কি হচ্ছে বাষ্পমোচনের হারটাকে কমিয়ে দেয়। নিবেশিত পত্ররন্ধ্র বাষ্পমোচনের হারটাকে অনেক কমিয়ে দেয়। এই নিবেশিত পত্ররন্ধ্র কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তোমার জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে। জাঙ্গল উদ্ভিদ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়া কি তোমার সাইকাস, করবি, তারপর কি তোমার ফণিমনসা, প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে তোমার নিবেশিত পত্ররন্ধ্র তোমার দেখা যায়। তো নিবেশিত পত্ররন্ধ্র জাঙ্গল উদ্ভিদ, সাইকাস, করবি, ফণিমনসা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে তোমার নিবেশিত পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। অনেক সময় শর্ট কোশ্চেনে দেয় নিবেশিত পত্ররন্ধ্র কাদের দেখতে পাওয়া যায় বা ফণিমনসার কী ধরনের পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। এছাড়া কি তোমার শসা, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের তোমার পুষ্প ও পত্রবৃন্তে তোমার পত্ররন্ধ্রগুলো ত্বকের তলের তোমার উপরে অবস্থান করে। এইরূপ পত্ররন্ধ্রকে বলা হয় উত্থিত পত্ররন্ধ্র। উত্থিত পত্ররন্ধ্র। তাহলে উত্থিত পত্ররন্ধ্র কাকে বলে, তোমার শসা, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের পুষ্প বা পত্রবৃন্তের যে পত্ররন্ধ্রগুলো থাকে, সেই পত্ররন্ধ্রগুলো তোমার ত্বকের তলের উপরে বা ঊর্ধ্বে অবস্থান করে। এইরূপ পত্ররন্ধ্রকে আমরা বলবো কি উত্থিত পত্ররন্ধ্র। তো উত্থিত পত্ররন্ধ্র কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, শসা, কুমড়ো প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে তোমার পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়। তবে সম্পূর্ণ জলে নিবেশিত উদ্ভিদে তোমার পত্ররন্ধ্র থাকে না, আর থাকলে সেটা কি হচ্ছে তোমার নিষ্ক্রিয় থাকে। এটা মনে রাখবে যে সমস্ত উদ্ভিদ
সম্পূর্ণ জলে নিমজ্জিত থাকে তাদের ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে না, বা থাকলেও সেক্ষেত্রে কী হয়, নিষ্ক্রিয় হয়। এবার আমরা জানব পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে। আমরা পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে জানব। প্রতিটি পত্ররন্ধ্র কী হচ্ছে, ত্বকে অবস্থিত। প্রতিটি পত্ররন্ধ্রে ত্বকে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র বিশেষ, যাকে আমরা পত্ররন্ধ্র ছিদ্র বলে থাকি। অর্থাৎ কি, পাতার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে তাকে আমরা পত্ররন্ধ্র বলে থাকি। এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে উদ্ভিদ তার শ্বাস সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন এবং শ্বসন প্রক্রিয়ার জন্য তোমার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্যাসীয় পদার্থের কী হচ্ছে, আদান প্রদান ঘটে থাকে। এছাড়া কি, অতিরিক্ত জল কী হচ্ছে, বাষ্প আকারে এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বাইরে বার করে দেয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, তোমার পত্ররন্ধ্র দুটো অর্ধচন্দ্রাকার কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের তোমার পত্ররন্ধ্র দুটো বিশেষ ধরনের অর্ধচন্দ্রাকার কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, যাদের কি বলে, রক্ষী কোষ বা প্রহরী কোষ, বা ইংরেজিতে বলে গার্ড সেল। রক্ষী কোষ বা প্রহরী কোষ, ইংরেজিতে কি বলে, তোমার গার্ড সেল। গার্ড সেল বলা হয়। তার দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, পত্ররন্ধ্র দুটো অর্ধচন্দ্রাকৃতি তোমার কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, যাদের রক্ষী কোষ বা প্রহরী কোষ, ইংরেজিতে বলে তোমার গার্ড সেল বলা হয়। আর এই কোষগুলো তাদের অবতল দিকে বক্রপ্রান্ত দ্বারা পরস্পরের সঙ্গে কী হচ্ছে, পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে এই কোষ দুটো অবতল প্রান্তের দিকে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, পত্ররন্ধ্রকে ঘিরে কী হচ্ছে, ডাম্বেলের মতো আকৃতি বিশিষ্ট তোমার তোমার রক্ষী কোষগুলো থাকে। বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী হচ্ছে, অর্ধচন্দ্রাকৃতি কোষ থাকে। আর হচ্ছে কি, তোমার একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, ডাম্বেলের মতো তোমার রক্ষী কোষগুলো থাকে। এবার এই যে রক্ষী কোষ বা গার্ড সেল, এরা হচ্ছে কি তোমার সজীব প্রকৃতির হয়। আর এর মধ্যে সাইটোপ্লাজম থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে সুস্পষ্ট তোমার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভাসমান কী হচ্ছে, তোমার ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াস থাকে। আর কি থাকে, তোমার সাইটোপ্লাজমের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্ট শ্বেতসার দানা থাকে। শ্বেতসার দানা বর্তমান এই তোমার রক্ষী কোষ বা গার্ড সেলের সাইটোপ্লাজমের মধ্যে। তাহলে এই যে রক্ষী কোষ কী হচ্ছে, সজীব প্রকৃতির। এর প্রতিটি কোষে কী হচ্ছে, তোমার সাইটোপ্লাজম থাকে। আর একটা করে কী হচ্ছে, সুস্পষ্ট তোমার নিউক্লিয়াস বর্তমান। তাহলে এই একটা রক্ষী কোষ, আমি একদিকটা করেই দেখাচ্ছি। তার নিউক্লিয়াস থাকছে আর সাইটোপ্লাজম থাকে। আর কি থাকে এদের সাইটোপ্লাজমের মধ্যে, কি কি থাকে, সাইটোপ্লাজমের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্ট আর শ্বেতসারের দানা থাকে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তোমার রক্ষী কোষে দুটো কী হচ্ছে, বহিঃপ্রাচীর এবং অন্তঃপ্রাচীর উভয়ই কী হচ্ছে, স্থূল হয়। অর্থাৎ এই যে রক্ষী কোষের একটা তোমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেদিকে তোমার পত্ররন্ধ্র আছে সেই দিকের প্রাচীরটা পুরু হয়, আর তার বিপরীত দিকের প্রাচীরটা কী হচ্ছে, তোমার পাতলা হয়। এটা মনে রাখবে। এই পত্ররন্ধ্রের তোমার রক্ষী কোষগুলোর কোষ প্রাচীর তোমার যেদিকে পত্ররন্ধ্র অবস্থিত সেই দিকের প্রাচীরটা পুরু হয়, আর তার বিপরীত দিকের প্রাচীরটা তোমার পাতলা হয়। এটা হচ্ছে তোমার পত্ররন্ধ্র।
এই পত্ররন্ধ্র সংলগ্ন ত্বক কোষগুলো অন্যান্য ত্বক কোষের সঙ্গে কী হচ্ছে, ত্বক কোষ থেকে কী হচ্ছে, অঙ্গ সংস্থানগত তোমার আলাদা। এই রক্ষী কোষের চারপাশে, এই যে রক্ষী কোষের চারপাশে যে ত্বক কোষগুলো আছে, সেই যে এই কোষগুলো কী হচ্ছে, অন্যান্য ত্বক কোষ থেকে কী হচ্ছে, অঙ্গ সংস্থানগতভাবে তোমার ভিন্ন প্রকৃতির হয়। এদের কি বলা হচ্ছে তোমার কি, সম্পূরক কোষ বা সহায়ক কোষ। এই কোষগুলোকে বলা হচ্ছে তোমার কি, সম্পূরক কোষ বা সহায়ক কোষ বলা হয়, বা তোমার সহকারী কোষও বলা হয়, সহকারী কোষ। তাহলে সহকারী কোষ কি, রক্ষী কোষের সংলগ্ন ত্বক কোষগুলো অন্যান্য ত্বক কোষের থেকে কী হচ্ছে, তোমার ভিন্ন প্রকৃতির, অঙ্গ সংস্থানগতভাবে ভিন্ন প্রকৃতির হয়। এদের বলা হচ্ছে তোমার কি, সম্পূরক কোষ। এগুলো হচ্ছে তোমার সম্পূরক কোষ বা সহকারী কোষ বা সহায়ক কোষও বলা হয়। আর এই কোষগুলোতে কী হচ্ছে, এই যে সহায়ক কোষগুলো আছে, সহায়ক কোষগুলো তোমার কী হচ্ছে, সাইটোপ্লাজমে প্রাইমোর্ডিয়াল ইউটিক্যাল রূপে তোমার অবস্থান করে। এই কোষগুলোতে কী হচ্ছে, সাইটোপ্লাজম, এই যে সম্পূরক কোষে তোমার সাইটোপ্লাজম প্রাইমোর্ডিয়াল ইউটিক্যাল রূপে তোমার অবস্থান করে। অর্থাৎ কি হয়, কোষরসপূর্ণ একটি বড় কেন্দ্রীয় গহ্বর তাদের মধ্যে থাকে, আর নিউক্লিয়াসটা কী হচ্ছে, কোষ প্রাচীর সংলগ্ন থাকে। আর কোষ গহ্বরে কী হচ্ছে, তোমার ম্যালেট সঞ্চিত রাখে। তাহলে এই যে সম্পূরক কোষগুলোর কি বৈশিষ্ট্য দেখলাম, সম্পূরক কোষের সাইটোপ্লাজমটা প্রাইমোর্ডিয়াল ইউটিক্যাল রূপে অবস্থান করে, অর্থাৎ কী হচ্ছে, কোষরসপূর্ণ একটা কেন্দ্রীয় কোষ গহ্বর থাকে এর মধ্যে। আর নিউক্লিয়াসটা কী হচ্ছে, কোষ প্রাচীর সংলগ্ন তোমার অবস্থান করে। আর কোষ গহ্বরের মধ্যে, এই যে কোষ গহ্বরের মধ্যে কি সঞ্চিত থাকে, তোমার কি ম্যালেট সঞ্চিত থাকে। আর প্রতিটি পত্ররন্ধ্রের, এই যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্রের ঠিক নিচে একটা প্রকোষ্ঠ থাকে, যাকে বলা হচ্ছে তোমার কি, শ্বাসগহ্বর। তাকে বলা হয় তোমার শ্বাসগহ্বর বা রেসপিরেটরি ক্যাভিটি বা বায়ু গহ্বর বলা হয়, শ্বাসগহ্বর বা বায়ু গহ্বর বা রেসপিরেটরি ক্যাভিটি বলা হয়। বা আরেকটা টার্ম আছে, উপপত্ররন্ধ্র প্রকোষ্ঠ, উপপত্ররন্ধ্র প্রকোষ্ঠ বলা হয় একে। এই গহ্বরটি কি হচ্ছে, পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকে। এই যে পত্ররন্ধ্রের নিচে একটা গহ্বর থাকে বা প্রকোষ্ঠ থাকে, যাকে আমরা বলবো শ্বাসগহ্বর বা বায়ু গহ্বর বা উপপত্ররন্ধ্র প্রকোষ্ঠ, বা ইংরেজিতে বলে রেসপিরেটরি ক্যাভিটি। এইটা কি হচ্ছে, তোমার পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে। আর একটি পত্ররন্ধ্র দুটো রক্ষী কোষ বা পরিকোষ এবং সহকারী কোষকে একত্রে আমরা কি বলবো, তোমার কি পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস বলা হয়, পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস। পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস কাকে বলে, একটা এই যে পত্ররন্ধ্র, দুটো সহকারী কোষ আর এই যে একত্রিতভাবে, এদের বলা হচ্ছে তোমার কি পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস বলা হয়। তাহলে পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস কি বললাম, এই যে পত্ররন্ধ্র, তারপরে কি তোমার এই শ্বাসগহ্বর বা বায়ু গহ্বর, তোমার রক্ষী কোষ, এই যে সহকারী কোষ, এইগুলোকে সম্পূর্ণ সবকটাকে একত্রে নিয়ে আমরা বলবো কি তোমার পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস। তাহলে পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাসের মধ্যে এই সবকটা তোমার অন্তর্ভুক্ত। তাহলে আমরা পত্ররন্ধ্রের গঠন জানলাম, কি জানলাম, পত্ররন্ধ্র তোমার কি হচ্ছে, দুটো লম্বাটে তোমার অর্ধচন্দ্রাকার তোমার কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, যাকে আমরা বলবো রক্ষী কোষ বা প্রহরী কোষ। এই প্রহরী কোষের কী হচ্ছে, সজীব প্রকৃতির হয়। এর মধ্যে কী হচ্ছে, সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে, এবং সাইটোপ্লাজমের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্ট এবং কি থাকে,
শেষার দানা তোমার বর্তমান। আর এই যে রক্ষী কোষের বিশেষ বৈশিষ্ট্য হলো যেদিকে পত্ররন্ধ্র সেই দিকের প্রাচীরটা পুরু হয়, বিপরীত দিকের প্রাচীরটা তোমার পাতলা হয়। আর রক্ষী কোষের তোমার পাশে যে ত্বক কোষগুলো থাকে সেই ত্বক কোষগুলো অন্যান্য ত্বক কোষের চেয়ে অঙ্গ সংস্থানগত ভিন্ন প্রকৃতির হয়। ঠিক আছে, এই ধরনের কোষকে বলা হচ্ছে তোমার কি, তোমার সম্পূরক কোষ বা সহকারী কোষ বা সহায়ক কোষও বলা হয়। আর পত্ররন্ধ্রের নিচে একটা গহ্বর দেখতে পাওয়া যায় যাকে বলা হয় শ্বাসগহ্বর বা বায়ুগহ্বর বা উপপত্ররন্ধ্র প্রকোষ্ঠ বলা হয়। আর পত্ররন্ধ্র তোমার রক্ষী কোষ, সহকারী কোষ, এগুলোকে আমরা একত্রে কি বলবো, তোমার পত্ররন্ধ্রীয় অ্যাপারেটাস বলা হচ্ছে। তাহলে আমরা পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে জানলাম। এবার এখানে দুটো টার্ম জানবো, তোমার ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন এবং স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন, আর একটা জানবো তোমার স্কটো অ্যাক্টিভ, দন্ত সয় কয় ওকা টয় ওকা, স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে? সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মোচনের ফলে যে প্রকার বাষ্পমোচন হয়, অর্থাৎ সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র উন্মোচনের ফলে যে প্রকার বাষ্পমোচন হয় তাকে বলা হয় ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন। ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাদের দেখতে পাওয়া যায়? আম, কুমড়ো, মটর ইত্যাদি। স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে? রাত্রিবেলা পত্ররন্ধ্র উন্মোচনের ফলে যে প্রকার বাষ্পমোচন হয় তাকে বলা হয় স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন। তা রাত্রিবেলা পত্ররন্ধ্র উন্মোচনের ফলে যে প্রকার বাষ্পমোচন হয় তাকে বলা হয় স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন। কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তোমার ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, যেমন ফণিমনসা, পাথরকুচি প্রভৃতি উদ্ভিদের কী হচ্ছে তোমার স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন দেখতে পাওয়া যায়। এই দুটো টার্ম মনে রাখবে একটু, ফটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে, স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন কাকে বলে। এবার আমরা জানবো যে পত্ররন্ধ্র তোমার উন্মোচন এবং বন্ধ হওয়া প্রক্রিয়া। নেক্সট আমাদের টপিক হচ্ছে পত্ররন্ধ্র। এই যে পত্ররন্ধ্র কীভাবে খুললে কীভাবে বন্ধ হয় সেই সব প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। পত্ররন্ধ্রের উন্মোচন ও বন্ধ হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানবো। এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কে কিছু মতবাদ আছে, কয়েকটি মতবাদ আছে। তার মধ্যে একটি মতবাদ হলো তোমার কি, স্টার্চ শর্করা মতবাদ। প্রথম যে মতবাদ সেটা হচ্ছে তো জানবো তোমার স্টার্চ শর্করা মতবাদ, স্টার্চ সুগার হাইপোথিসিস সম্পর্কে আমরা জানবো। এই যে তোমার স্টার্চ শর্করা হাইপোথিসিস, এই মতবাদটা কি বলা হয়েছে তোমার, যখন দিনের বেলা আলো উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে কী হয় পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয় সে সম্পর্কে এখানে আমরা জানবো। প্রথমে আসবো যে দিনের বেলা বা আলোর উপস্থিতিতে কি ঘটে। দিনের বেলা কি হচ্ছে, এই যে পত্ররন্ধ্রের যে দুটো রক্ষী কোষ থাকে, পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ এর মধ্যে কি কি ঘটে, এই যে রক্ষী কোষের মধ্যে কি কি ঘটে সেটা জানবো। প্রথমত কি হচ্ছে তোমার যে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন যে রাতের বেলা কি হচ্ছে তোমার, এটা যেহেতু তোমার এই রক্ষী কোষগুলো তোমার ক্লোরোপ্লাস্ট থাকে তাই শ্বসন বা সজীব কোষ
তাই এর মধ্যে রাত্রিবেলা কী হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় ঘটে। আর আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে পাতার মেসোফিল কলার কোষগুলোর মধ্যে কী হচ্ছে সঞ্চিত হয়। রাতের বেলা কী হচ্ছে তোমার, আমরা বলছি দিনের বেলা ঘটনা, ঠিক আছে। তাহলে আগে রাতের বেলায় কী ঘটেছে, যে শ্বসন প্রক্রিয়া ঘটেছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, সেইগুলো কী হচ্ছে মেসোফিল কলার মধ্যে তোমার সঞ্চিত থাকে। এই যে কার্বন ডাইঅক্সাইড তোমার রাত্রিবেলা উৎপন্ন হলো শ্বসন প্রক্রিয়ায়, সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে এই রক্ষী কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টগুলো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সম্পন্ন করে। এই সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে এর ফলে কী হচ্ছে তোমার রক্ষী কোষের মধ্যে যে হাইড্রোজেন আয়নের যে গাঢ়ত্ব H+ যে আয়নের গাঢ়ত্ব কী হচ্ছে কমে যায়। H+ আয়নের তোমার গাঢ়ত্ব তোমার কমে যায় এবং পিএইচটা, এই যে তোমার গার্ড সেল বা রক্ষী কোষগুলোর যে পিএইচটা কী হচ্ছে তোমার বৃদ্ধি পেয়ে তোমার 7 হয়। তোমার যখন রাত্রিবেলা কত থাকে, রাত্রিবেলা তোমার 5 নেমে যায়। 5 মানে অ্যাসিডিক প্রকৃতির হয়, তখন পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। দিনের বেলা কী হচ্ছে, এই যে রাত্রিবেলা যে শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, সেই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আর তোমার দিনের বেলা সূর্যালোকের উপস্থিতিতে তোমার কী হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়া ঘটে। এই তোমার সহকারী কোষ নয়, এগুলো হচ্ছে তোমার গার্ড সেলের মধ্যে বা রক্ষী কোষের মধ্যে ঘটে। সালোকসংশ্লেষ ঘটলে কী হচ্ছে, এই হাইড্রোজেনের তোমার এই যে ক্লোরোপ্লাস্টের যে মেসোফিল কলা, সেই মেসোফিল কলার মধ্যে যে H+ আয়নের গাঢ়ত্বটা সেটা কমে যায়। H+ আয়নের গাঢ়ত্ব কমে গেলে কী হচ্ছে পিএইচটা কী হচ্ছে বেড়ে কত হয়, 7 হয়ে যায়, 7। পিএইচ 7 যখনই হয়, 7 হয়, তখন কী হচ্ছে ফসফোরাইলেজ উৎসেচক সক্রিয় হয়। যখনই কী হচ্ছে এই যে রক্ষী কোষের পিএইচটা তোমার 7 হয়, তখন কী হচ্ছে ফসফোরাইলেজ উৎসেচক তোমার সক্রিয় হয়। তখন সক্রিয় হয়ে কী করে, তোমার শ্বেতসারকে কী করে ভেঙে দেয়, ভেঙে গিয়ে হচ্ছে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত করে। এখানে পিএইচটা যখন তোমার 7 হয়, আর কোন উৎসেচক, ফসফোরাইলেজ উৎসেচকের প্রভাবে কী হচ্ছে শ্বেতসার ভেঙে গিয়ে কী হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট তৈরি করে। সেকেন্ড ধাপে কী হচ্ছে, এই যে উৎপন্ন গ্লুকোজ 1 ফসফেট তোমার গ্লুকোমিউটেজ উৎসেচকের প্রভাবে তোমার কি উৎপন্ন করে, গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট তোমার উৎপন্ন করে। এটা হচ্ছে তোমার উভমুখী তোমার বিক্রিয়া। তাহলে ফার্স্ট ধাপে আমরা দেখলাম তোমার কি উৎপন্ন, শ্বেতসার ভেঙে গেল, গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন হলো। সেকেন্ড ধাপে গ্লুকোজ 1 ফসফেট গ্লুকোমিউটেজ উৎসেচকের প্রভাবে ভেঙে গিয়ে কি উৎপন্ন করলো, গ্লুকোজ 6 ফসফেট। নেক্সট ধাপে কি হয়, তোমার গ্লুকোজ 6 ফসফেটেজ উৎসেচকের প্রভাবে কি উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে, তোমার অজৈব ফসফেট উৎপন্ন করে। যখনই এই রক্ষী কোষগুলোর মধ্যে বা গার্ড সেলের মধ্যে, এই যে গার্ড সেলের মধ্যে যখনই কি হচ্ছে তোমার গ্লুকোজ এবং
অজৈব ফসফেট উৎপন্ন হয়, তখন কী হচ্ছে এই রক্ষী কোষের যে কোষগহ্বরের কী হচ্ছে কোষরসে তোমার দ্রবীভূত হয়ে যায়, এই গ্লুকোজ তোমার দ্রবীভূত হয়ে যায়। আর দ্রবীভূত হলেই কী হচ্ছে এই রক্ষী কোষগুলোর অভিস্রাবণ চাপ বৃদ্ধি পায়। অভিস্রাবণ চাপ বৃদ্ধি পেলে এর পাশে যে সহকারী কোষগুলো আছে, সহকারী কোষ থেকে কী হচ্ছে তোমার এর মধ্যে জল প্রবেশ করে, এই গাঁট সেলের মধ্যে বা রক্ষী কোষের মধ্যে জল প্রবেশ করে। আর জল প্রবেশ করলে কী হচ্ছে এই কোষগুলো কী হচ্ছে রসস্ফীতি হয়, রসস্ফীতি বৃদ্ধি পায়। রসস্ফীতি বৃদ্ধি পেলে কী হবে, আমরা আগেই বলেছি যেদিকে পত্ররন্ধ্র আছে, ধরো এখানে পত্ররন্ধ্র আছে, এদিকে পত্ররন্ধ্র, তাহলে এই পত্ররন্ধ্রের এই যেদিকে পত্ররন্ধ্র আছে সেদিকের প্রাচীরটা পুরু আর তার বিপরীত দিকে প্রাচীরটা পাতলা। ফলে কি হচ্ছে চাপটা এদিকে যখন ওই কোষটা রসস্ফীতি হলো এই গাঁট সেলগুলো বা রক্ষী কোষগুলো, ফলে কী হচ্ছে চাপটা এদিকে দিল যেদিকে পাতলা প্রাচীর, ফলে কী হচ্ছে এই পত্ররন্ধ্র দুটো খুলে গেল বা উন্মোচন ঘটলো। এরকম আছে যেহেতু এই বাইরের দিকে তোর পাঁচিরগুলো তোমার পাতলা, ফলে কী হচ্ছে এরকম ওপেনিং হয়ে গেল, ফলে কী হচ্ছে তোমার পত্ররন্ধ্র খুলে গেল। ঠিক আছে, যখন তাহলে গ্লুকোজ এবং ফসফেট উৎপন্ন হলো, এই তোমার গ্লুকোজ কী হচ্ছে তোমার এই যে গাঁট সেল বা রক্ষী কোষের তোমার মধ্যে কোষগহ্বরের মধ্যে যে কোষরস তার মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হলেও এই রক্ষী কোষগুলো কী হচ্ছে তোমার অভিস্রাবণ চাপ বৃদ্ধি পায়, আর অভিস্রাবণ চাপ বৃদ্ধি পেলে রক্ষী কোষের চারপাশে যে সহকারী কোষ আছে সেখান থেকে কী হচ্ছে তোমার জল কোথায় প্রবেশ করে, এই রক্ষী কোষের মধ্যে জল প্রবেশ করে। রক্ষী কোষের মধ্যে জল প্রবেশ করলে কী হবে তোমার এই কোষগুলো কী হচ্ছে রসস্ফীতি ঘটে, রক্ষী কোষগুলো রসস্ফীতি ঘটে। আর রক্ষী কোষগুলো যেহেতু যেদিকে পত্ররন্ধ্র অবস্থিত সেদিকে কোষ প্রাচীরগুলো তোমার পুরু হয়, তার বিপরীত দিকে পাতলা হয়, ফলে কী হচ্ছে তোমার চাপটা কোন দিকে হবে, তোমার বাইরের দিকে হবে, ফলে পত্ররন্ধ্রগুলো তোমার কি খুলে যায়। এইভাবে কী হচ্ছে তোমার দিনের বেলা পত্ররন্ধ্রটা খুলে যায়। এবার রাত্রিবেলা বা অন্ধকারে কি ঘটে, অন্ধকারে বা রাত্রিবেলা কি হয় পত্ররন্ধ্র বন্ধ হয়। তাহলে দিনের বেলা তোমার সূর্যালোক ছিল সেজন্য পত্ররন্ধ্রটা তোমার খোলা ছিল। রাত্রিবেলা কী হচ্ছে সূর্যালোক অনুপস্থিত থাকে বা সূর্যালোক কমে যায়, থাকে না রাত্রিবেলা, ফলে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া তোমার ঘটে না। আর শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া না ঘটলে তোমার ঘটে না, ফলে কী হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া আমরা জানি দিবারাত্রি শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। তাই রাত্রিবেলা শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। তাই রাত্রিবেলা সূর্যালোকের অনুপস্থিতিতে শ্বাস সংশ্লেষ ঘটে না, শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া ঘটে থাকে। এর ফলে কী হচ্ছে উপপত্ররন্ধ্র গহ্বরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেড়ে যায়। উপপত্ররন্ধ্র কী বলেছি, পত্ররন্ধ্রের নিচে যে একটা প্রকোষ্ঠ থাকে, এই উপপত্ররন্ধ্রে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায়। তখন কী হচ্ছে রক্ষী কোষগুলো রক্ষী কোষের যে পিএইচ তোমার হ্রাস পেয়ে কত আসে, পিএইচটা তখন রক্ষী কোষের পিএইচ হ্রাস পেয়ে ছিল 7 থেকে নেবে কত হয় 5-এ চলে আসে, পিএইচ 5 হয়ে যায়, মানে অ্যাসিডিক প্রকৃতির হয়। এই পিএইচ যখনই 5 হয়ে যায় তখন কী হচ্ছে যে ফসফোরাইলেজ উৎসেচক কী হচ্ছে তোমার নিষ্ক্রিয় হয়ে পড়ে, নিষ্ক্রিয় হয়। যখনই পিএইচটা রক্ষী কোষের পিএইচ 5 হয়, 5-এ নেমে আসে 7 থেকে, তখন কী হচ্ছে ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর নিষ্ক্রিয় হয়ে পড়লে কী হবে তখন কে কী কাজ করে তোমার শেষসারকে গ্লুকোজ 1 ফসফেটে রূপান্তর করে, তারপর থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি। এই ফসফোরাইলেজ উৎসেচক যখনই তোমার নিষ্ক্রিয় হয়ে গেল তখন কী হচ্ছে রক্ষী কোষে গ্লুকোজ অণু তোমার এটিপি অণুর সঙ্গে যুক্ত হয়ে কী হচ্ছে হেক্সোকাইনেজ নামক উৎসেচকের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেট ও এডিপি তোমার তৈরি করে। যখনই ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় হয় তখন কী হচ্ছে গ্লুকোজ তোমার এটিপির সঙ্গে যুক্ত হয়, এটিপি অণুর সঙ্গে যুক্ত হয় কোন উৎসেচকের সাহায্যে, তোমার হেক্সোকাইনেজ উৎসেচকের প্রভাবে বা হেক্সোকাইনেজ উৎসেচকের তোমার সাহায্যে কি উৎপন্ন করে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে তোমার এডিপি। তাহলে আলটিমেটলি আমার অন্ধকারে কি ঘটলো
তোমার রাত্রিবেলা শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া তোমার বন্ধ হয়ে যায়, শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। এর ফলে কী হচ্ছে, উপপত্ররন্ধ্রে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গেলে কী হচ্ছে, রক্ষীকোষের পিএইচ তোমার 60 থেকে নেমে তোমার 5-এ চলে আসে। যখনই তোমার রক্ষীকোষের পিএইচ 5 হয় তখন ফসফোরাইলেজ উৎসেচক তোমার নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয় হলে কী হচ্ছে, নিষ্ক্রিয় হয় তখন কী হচ্ছে, রক্ষীকোষের মধ্যে কী ঘটে, গ্লুকোজ আর এটিপি অণু যুক্ত হয়। কোন উৎসেচকের সাহায্যে, হেক্সোকাইনেজ উৎসেচকের সাহায্যে তোমার যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট আর হচ্ছে এডিপি তোমার তৈরি করে। দ্বিতীয় ধাপে কী হচ্ছে, এই যে প্রথম ধাপে উৎপন্ন গ্লুকোজ 6 ফসফেট তোমার ফসফোগ্লুকোমিউটেজ নামক উৎসেচকের প্রভাবে কী হচ্ছে, গ্লুকোজ 6 ফসফেট কিসে রূপান্তর হয়, গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। তা গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকোমিউটেজ উৎসেচকের প্রভাবে তোমার কী উৎপন্ন করে গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। তারপরে কী হচ্ছে, ফসফোরাইলেজ উৎসেচকের প্রভাবে তোমার গ্লুকোজ 1 ফসফেট তোমার কিসে পরিণত হয়, তোমার রাসায়নিকভাবে তোমার অদ্রবণীয় তোমার শ্বেতসার উৎপন্ন করে। এটা হচ্ছে অদ্রবণীয় তোমার শ্বেতসার উৎপন্ন করে। আর রক্ষীকোষে অদ্রবণীয় শ্বেতসার উৎপন্ন হওয়ায় সেটি কোষরসের মধ্যে তোমার কী হচ্ছে, তোমার যে অভিস্রাবণ চাপ সেটা হ্রাস করে। ফলে কী হচ্ছে, তখন রক্ষীকোষ থেকে জল সহায়ক কোষে আবার চলে যায়। এই যে রক্ষীকোষ ওপেনিং আছে, পাশে সহায়ক কোষগুলো আছে, তখন কি যখনই অদ্রবণীয় শ্বেতসার উৎপন্ন হলো তোমার এই যে গার্ড সেল বা তোমার রক্ষীকোষের মধ্যে, তখন কী হচ্ছে, অভিস্রাবণ, এই রক্ষীকোষের অভিস্রাবণ চাপটা কী হচ্ছে, তোমার কমে যায়। কমে গেলে কী হচ্ছে, এই ওই রক্ষীকোষের কী হচ্ছে, অভিস্রাবণ তোমার রসস্ফীতির চাপটা অনেকটা কমে যায়। রসস্ফীতির চাপ কমে গেলে আর এই রক্ষীকোষ থেকে কী হচ্ছে, তো তোমার যখনই রসস্ফীতির চাপ কমে যায় তখন কী হচ্ছে, এই গার্ড সেলগুলো বা রক্ষীকোষগুলো শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। তাহলে কী দেখলাম, রাত্রিবেলা তোমার যখন কী হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, পিএইচের 5 হয়ে গেল, তখন ফসফোরাইলেজ উৎসেচক নিষ্ক্রিয় হয়। এর ফলে কী হচ্ছে, হেক্সাকাইনেজ উৎসেচক সক্রিয় হয়ে ওঠে, গ্লুকোজ এবং এটিপিকে যুক্ত করে গ্লুকোজ 6 ফসফেট এবং এডিপি তৈরি করে। তারপরে এই গ্লুকোজ 6 ফসফেট ফসফোগ্লুকোমিউটেজ উৎসেচকের প্রভাবে তোমার গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন করে। আর ফসফোরাইলেজ উৎসেচকের প্রভাবে কী হচ্ছে, গ্লুকোজ 1 ফসফেট তোমার অদ্রবণীয় তোমার শ্বেতসার উৎপন্ন করে। এই অদ্রবণীয় শ্বেতসার এই অদ্রবণীয় তোমার শ্বেতসার যখন কোষরসের মধ্যে কী হচ্ছে, তোমার অদ্রবীভূত থাকে, তখন এই যে তোমার রক্ষীকোষগুলোর অভিস্রাবণ চাপ কমে যায়। আর রক্ষীকোষগুলো অভিস্রাবণ চাপ কমে গেলে তখন কী হচ্ছে, রক্ষীকোষ থেকে জলগুলো কী হচ্ছে, সহায়ক কোষে তোমার প্রবেশ করে। ফলে কী হচ্ছে, এই রক্ষীকোষগুলোর রসস্ফীতির চাপ হ্রাস পায় এবং কোষগুলো শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আলটিমেটলি এইভাবে আছে, ওপেন আছে, যখনই জলটা বেরিয়ে গেল তখন কী হচ্ছে, শিথিল হয়ে গেলে পত্ররন্ধ্রটা তোমার বন্ধ হয়ে যায়। এইভাবে কী হচ্ছে, রাত্রিবেলা তোমার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে থাকে। তাহলে আমরা জানলাম তোমার স্টার্চ শর্করা মতবাদ অনুসারে পত্ররন্ধ্র কীভাবে খোলা বা বন্ধ হয় সেটা আমরা জানলাম।